সো তাহলে নেক্সট ডায়াগ্রাম হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। সো ক্লাস ডায়াগ্রাম এটা আমাদের খুবই রিলেভেন্ট মনে হবে। এটা হচ্ছে যে আমরা যে ক্লাস তৈরি করি সেই ক্লাসগুলোর মধ্যে রিলেশনশিপটা বোঝায়। তবে ক্লাস বলতে খালি ক্লাস এরকম না, ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, নর্মাল ক্লাস, স্ট্যাটিক ক্লাস, সব ক্লাস ইন্টারফেস সবকিছুই বোঝাবে। তো ইউএমএলটা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট না। তো সি শার্পে যেমন আপনার স্ট্রাকচার আছে, তারপরে হচ্ছে গিয়া রেকর্ড আছে। মনে আছে নামগুলো? রেকর্ড রেকর্ড কি ছিল মনে আছে? স্ট্রাকচার, রেকর্ড। জি স্যার। তো ইউএমএল এ কিন্তু ওইভাবে এই জিনিসগুলো থাকবে না। কারণ ইউএমএল জানে না আমি জাভায় কাজ করছি না পাইথনে কাজ করছি না সি প্লাস প্লাস এ কাজ করছি। তো ইউএমএল জিনিসটা কাজ করে হচ্ছে গিয়ে একটা জেনারেলাইজড সিম্বল নিয়ে। তো সব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্লাস, ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস এই জিনিসগুলো থাকে। তো ক্লাস ডায়াগ্রামের মেইন জিনিসটা অবশ্যই ক্লাস হবে, এটাই স্বাভাবিক। তো এরকম একটা বক্স দিয়ে ক্লাস ইন্ডিকেট করা হয়। উপরের অংশে থাকে ক্লাসের নেম, যেমন মনে করেন আমি দিলাম প্রোডাক্ট। আর নিচে এখানে আমাদের থাকে ফিল্ড এবং বিভিন্ন মেথড। সো লেটস সে এটা ইউজ করি। এখানে শুধু ফিল্ড ছিল, তাদের দুইটা অংশ আছে, প্রোডাক্ট, ফিল্ড। এখন দেখেন ফিল্ডের সামনে একটা প্লাস সাইন আছে, দেখা যাচ্ছে? ক্লাস ডায়াগ্রামের এই ক্লাসের বিভিন্ন অংশগুলো আমরা একটু দেখি। উপরেরটা হচ্ছে ক্লাসের নেম, আর নিচে এখানে আমরা দুইটা অংশ করেছি। একটা অংশের মধ্যে আমরা ফিল্ড বুঝাচ্ছি। ফিল্ড বলতে কিন্তু প্রপার্টি বুঝায় না, ঠিক আছে? ফিল্ড বলতে প্রপার্টি কিন্তু বোঝায় না, যেগুলো হয় যে ভেরিয়েবল সেগুলোকে বোঝায়। আর মেথড বলতে মেথড গুলোকেই বোঝায়। আর কোলনের পরের অংশটা হচ্ছে এখানে ডেটা টাইপ। এই যে টাইপ লেখা আছে এটা হচ্ছে ডেটা টাইপ। আমরা সাধারণত সি শার্পে টাইপ আগে লিখি, তাই না? তারপরে রিটার্ন টাইপ আমরা মেথডের সামনে লিখি, কিন্তু এখানে টাইপ গুলো পিছনে লেখা হয়। অনেক ল্যাঙ্গুয়েজে কিন্তু এইটা ফলো করে, যেমন হচ্ছে আপনার টাইপ স্ক্রিপ্ট। টাইপ স্ক্রিপ্টেও কিন্তু আপনার এভাবে পিছনে লিখতে হয় ডেটা টাইপটা। তো প্লাস সাইনটা বোঝাচ্ছে পাবলিক বোঝানোর জন্য, মাইনাস দিয়ে বোঝায় প্রাইভেট, আর হ্যাশ দিয়ে বোঝায় সম্ভবত প্রোটেক্টেড। মানে হ্যাশটা সম্ভবত প্রোটেক্টেড, একটু কনফিউজড এখন। বাট এটাই প্রোটেক্টেড হওয়ার কথা আর কি। আর মাইনাস দিলে বোঝাবে প্রাইভেট। ঠিক আছে, তাহলে তো আমি দিলাম মাইনাস সিরিয়াল ইন্ট। তাহলে এটা কি হলো? এটা হয়ে গেল আমাদের একটা ফিল্ড। আরেকটা অ্যাড করলাম, এটা মনে করেন দিলাম নেম। ফিল্ড গুলো সাধারণত ছোট হাতের হবে। নেম, স্ট্রিং দিলাম, প্রোটেক্টেড, ওপেন স্ট্রিং। সেরকম প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড।
কারণ ইন্টারনাল বা আরো অনেক প্রোটেক্টেড ইন্টারনাল প্রোটেক্টেড প্রাইভেট ওগুলার জন্য এখানে কিছু থাকবে না, এটাই স্বাভাবিক। ইন্টারনালের জন্য তারপরে একটা থাকলে থাকতে পারে। আহ এটা সম্ভবত এরকম কিছু একটা সাইন দিয়ে ইন্টারনাল বোঝানো হইতে পারে। মানে প্রোটেক্টেড আর ইন্টারনাল এই দুইটার সাইন গুলোর মধ্যে একটা হ্যাশ একটা এরকম সাইন। তো আমি একটু কনফিউজড এই মুহূর্তে যে কোনটা প্রোটেক্টেড কোনটা ইন্টারনাল। দাঁড়ান দেখি একটু সার্চ করে অনলাইনে। protected field in UML। হ্যাঁ, সো প্রোটেক্টেড হ্যাশ দিয়েই বোঝায়, যেটা বললাম আর কি। আহ, আর ইন্টারনাল কিছু আছে কিনা। হ্যাঁ, ওই যে যেটা বললাম যে এই সাইনটা দিয়ে বোঝাচ্ছে। যদিও সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা থাকে না, যেমন এই যে বলছে যে ইন্টারনাল এটা C# ল্যাঙ্গুয়েজে আছে কিন্তু অন্যান্য জায়গায় নাই। তো যাই হোক, মোটামুটি এরকমই। আর হচ্ছে গিয়ে আপনার মেথডের সামনেও যেটা আছে এটা দ্বারাও সেই জিনিসই বোঝাচ্ছে, যে হচ্ছে গিয়ে আপনার এটা পাবলিক প্রোটেক্টেড নাকি অ্যাক্সেস মডিফায়ার, সোজা কথায় আর কি। এটা রিটার্ন টাইপ আপনি লিখতে পারেন, যেমন ডাবল মেথডের নাম দিতে হবে, গেট ডিসকাউন্টেড প্রাইস। তারপর এখানে ভেরিয়েবলটা টাইপ দিতে হবে, যেমন মনে করেন ইন্ট। এ তো শুধু টাইপ, ভেরিয়েবলের নাম নাই, দেখতে পাচ্ছেন? ভেরিয়েবলের নাম কিন্তু প্যারামিটারে দেই নাই, শুধুমাত্র ডেটা টাইপটা দেওয়া হয়েছে। তো গেট ডিসকাউন্টেড প্রাইস একটা ইন্টিজার নেয় এবং একটা ডাবল রিটার্ন করে। এখন আপনি কনস্ট্রাক্টর লিখেন, আপনি গেটার সেটার লিখেন, সব এভাবেই লিখতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে যদি আপনি একটা এরকম ডায়াগ্রাম আঁকতে বসেন, এখন আপনার ক্লাসের ভিতরে আছে 25টা ফিল্ড, 30টা ফিল্ড। এখন আননেসেসারিলি সবগুলো যদি আপনার দিতে না হয়, না দিলে তেমন কোনো সমস্যা নাই। ইউএমএল ডায়াগ্রামটা সাধারণত আমরা ব্যবহার করি আমার বেনিফিটটা বোঝানোর জন্য। আমি অযথা অনেক কিছু দিয়ে খুব ক্লাটার্ড করে ফেলবো, এটা আসলে নট দা ইন্টেনশন। ঠিক আছে, যে আমার একদম 30টা প্রপার্টি আছে, 30টা ফিল্ড আছে, 30টা মেথড আছে, এই 100টাই এটার ভিতরে এনে বসাবো, সবগুলো রাখবো, সবগুলো আমার থাকতে হবে। তো আমার এই ডায়াগ্রামটা আমি কেন আঁকছি, কোন জিনিসটা বোঝানোর জন্য আঁকছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ধরেন আপনি একটা ডকুমেন্টেশন লিখছেন যে প্রোডাক্টের ডিসকাউন্টটা কিভাবে ক্যালকুলেট হয়। তো সেইখানে আপনার যে কয়টা ফিল্ড যে কয়টা মেথড আসলে দেখানো দরকার সেগুলো আপনি দেখালেই চলবে। বাকি যেগুলো আনরিলেটেড, এই ডিসকাউন্ট ক্যালকুলেশনে যেগুলো আসলে কোনো ভূমিকা নাই, সেই জিনিসগুলো আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন। এটা ডায়াগ্রামকে সিম্পল রাখার জন্য সবসময় এটা বুঝতে হবে আর কি। কারণ অনেকে খুবই একদম অ্যাকুরেট করার জন্য দেখা যায় যে অনেক বেশি ইনফরমেশন ডায়াগ্রামে ভরে বিশাল বড় করে ফেলে, পরে এটা দেখাও যায় না, পড়াও যায় না, বোঝাও যায় না, কাজেও লাগে না। তো ইউজফুলনেসটা খুব গুরুত্বপূর্ণ। তো এখন আবার আরেকটা জিনিস হচ্ছে যে ক্লাস আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতে পারে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলে আমরা সেটাকে ইটালিক করে দেই নামটা। অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট মেথড, যেটাই হোক,
আপনার ইটালিক করে দিতে হবে। সো লেটস সে আমরা ক্লাসের নামটা ইটালিক করে দিলাম, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে গেল। আর মেথডটাকে ইটালিক করে দিলাম, তাহলে এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে গেল। তো লেটস সে আমরা এখান থেকে যদি এখন ইনহেরিট করতে চাই, অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে তো আমরা নিজেরা ইউজ করতে পারি না, তাই না? তো ধরলাম আমরা এখানে ক্যামেরা নামে একটা ক্লাসকে আমাদের প্রোডাক্ট ক্লাস থেকে ইনহেরিট করতে চাচ্ছি। তো ইনহেরিট করার জন্য আমাদের সিম্বল আছে। কি ব্যাপার, আজকে সিম্বল গুলো এখানে দেখাচ্ছে না কেন? তো এই যে এক্সটেন্ড অনেক সময় লেখা থাকে, না লেখা থাকলেও অ্যারোটা খেয়াল রাখতে হবে যে ইনহেরিটেন্সের অ্যারোটা হচ্ছে এরকম একটা সলিড অ্যারো হেড উইথ সলিড লাইন। আপনি জাস্ট মন চাইলো একটা এক ধরনের একটা অ্যারো এনে বসায় দিলেন, তাইলে কিন্তু হবে না। যেমন ইন্টারফেস যদি থাকে তখন আবার কিন্তু আপনার অ্যারোটা অন্যরকম। আবার এখানে দেখেন একটা অ্যারো আছে, এটা কিন্তু ডিফারেন্ট অ্যারো। এরকম বিভিন্ন ধরনের অ্যারো আছে কিন্তু, যে একটা মন চাইলো একটা অ্যারো দিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। সো এই যে আরেকটা অ্যারো, তাই না? দেন এখানে একটা ইউজ করেছি, এখানে আরো তিনটা আনলাম। এই তিনোটা কি একই রকম দেখতে? অবশ্যই একই রকম না। সো এই জিনিসগুলো ভালোভাবে মাথায় রাখতে হবে। ইনহেরিটেন্সের অ্যারোটা এরকম হয়, এটা মাথার মধ্যে গেঁথে রাখেন। আর ইন্টারফেস যদি ব্যবহার হয় সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে অ্যারোটা আবার অন্যরকম হবে। যেমন মনে করেন আমি একটা ইন্টারফেস আঁকি। তো ইন্টারফেসের সিম্বল আসলে আলাদা করে কিছু নাই। একটা হতে পারে যে আমি শুধু ইন্টারফেসের নামটা এই মুহূর্তে বলতে চাচ্ছি, ইন্টারফেসের মধ্যে কি কি মেথড সিগনেচার আছে সেটা নিয়ে আমি এখন ওয়ারিড না, জাস্ট দেখাতে চাচ্ছি যে এই এই ক্লাসটা এই ইন্টারফেস ইমপ্লিমেন্ট করে। যেমন আই ওয়েটেড, মানে এটার ওজন আছে, ওয়েটেড প্রোডাক্ট বা ফিজিক্যাল গুড এটাও বলতে পারি। তো আমি জাস্ট চাচ্ছি যে এটা অ্যাড করতে, তাহলে আমার আর সিগনেচার দেখানোর ব্যাপার নাই। সেক্ষেত্রে আমার অ্যারোটা হবে এই অ্যারোটা। ইন্টারফেসের ক্ষেত্রে এই অ্যারোটা ইউজ করতে হয়, ডটেড ড্যাশড অ্যারো বডি। অ্যারোর বডিটা ড্যাশড, এটা ছিল অ্যারোর বডিটা সলিড। অ্যারোর হেডটা কিন্তু দুইটারই সেম, খালি বডিটা ডিফারেন্ট ইনহেরিটেন্সের ক্ষেত্রে আর ইন্টারফেস ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা কম্পোজিশন রিলেশনশিপ আছে আমাদের, ডিপেন্ডেন্সি ইনজেকশন আছে আমাদের, রাইট? কম্পোজিশন আর ডিপেন্ডেন্সি ইনজেকশন কিন্তু এক জিনিস না, ঠিক আছে? কম্পোজিশনে আমরা জিনিসটাকে ভিতরে রাখি, ওইটা ওই অবজেক্টের একটা ফিল্ড হিসেবে কাজ করে। যেমন মনে করেন আমরা এখানে একটা ক্লাস বানাতে পারি অর্ডার। তো অর্ডারের ভিতরে কিন্তু আমাদের কি থাকবে? প্রোডাক্ট থাকবে, রাইট? অর্ডারের ভিতরে প্রোডাক্টের লিস্ট থাকবে না, কি কি প্রোডাক্ট অর্ডার করেছি।
তো সেই জন্য আমাদের ইউজ করতে হবে এই অ্যারোটা, যে আমরা প্রোডাক্ট কে অ্যাসোসিয়েট কম্পোজিশন করলাম। অর্ডারের ভিতরে প্রোডাক্টের লিস্ট আছে। আর ইউজটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সির ক্ষেত্রে হবে, যেমন লেটস সে আমরা এখানে আরেকটা ক্লাস নিয়ে আসলাম, ভ্যাট সার্ভিস। সো অর্ডার কি করে, ভ্যাট ক্যালকুলেশনের জন্য লেটস সে ভ্যাট সার্ভিসকে ডিপেন্ডেন্সি ইনজেকশন হিসেবে ব্যবহার করে। তো পার্থক্যটা দেখেন, চিন্তা করেন একটু, যে কম্পোজিশনের সাথে এই ডিপেন্ডেন্সি বা ইউজের পার্থক্যটা কি। ভ্যাট সার্ভিস অর্ডারকে ভ্যাটটা ক্যালকুলেট করতে হেল্প করতেছে, এই কারণে ভ্যাট সার্ভিসকে ডিপেন্ডেন্সি ইনজেকশন করেছি, যাতে ওর মাধ্যমে আমি ভ্যাট ক্যালকুলেট করতে পারি, বা শিপিং কস্ট হইতে পারে, যে শিপিং সার্ভিস, লেটস সে ভ্যাট সার্ভিসের বদলে আমি এখানে শিপিং সার্ভিস দেই, কুরিয়ার সার্ভিস, শিপিং সার্ভিস। তো কুরিয়ার সার্ভিসে আমার তো কোন ডেস্টিনেশনে আমি এই অর্ডারটা পাঠাবো সেটার একটা কস্ট আছে, তাই না? তো আমার যে এই অর্ডারটা, সেটা এই শিপিং সার্ভিসের মাধ্যমে ওই কস্টটা ক্যালকুলেট করতেছে। আর অর্ডারের ভিতরে কিন্তু প্রোডাক্টের লিস্ট আছে, যে মাল্টিপল প্রোডাক্ট আমি হচ্ছে গিয়ে কি করতেছি, অর্ডার করতেছি। তো এখানে একটা এই যে জিনিসটা লেটস একটু নিচে নামাই, বা উপরে দিব, কোথায় দেই, এখানে এই যে একটা ওয়ান আছে, হ্যাঁ, ওয়ানটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে একটু, আহ, তো কোনোভাবেই সরে না দেখি। তো এখানে দেই, ওখানে গিয়ে বসে থাকে, কই নিয়ে লাগানো যাইতে পারে। তো এটা যেমন হচ্ছে যে আপনার স্টার দিয়ে দিলে হচ্ছে গিয়ে একাধিক বোঝাচ্ছে আর কি, ঠিক আছে? না হলে বুঝাবে যে একটাই প্রোডাক্ট থাকবে। ফেরা বেড়া হয়ে যাচ্ছে। এখানে একটা ওয়ান দেখা যাচ্ছে, হ্যাঁ, ওটা চেঞ্জ করতে পারতেছি না। ডাবল ক্লিক করলে ওটাতে চেঞ্জ করার জন্য তখন দেখা যাচ্ছে যে আমার ওই ফিল্ডের নামটা চেঞ্জ করতে দিচ্ছে সে, কিন্তু ওই সংখ্যাটা আমি ধরতে পারতেছি না আর কি, সামহাও। তো ওইখানে যদি আমি স্টার দিই তাহলে বোঝা যাবে যে এক, শূন্য থেকে, শূন্য থেকে তো হওয়া উচিত না, এটা আসলে হওয়া উচিত হচ্ছে গিয়ে আপনার এক বা একাধিক, রাইট? তো লেটস সে আমি এখানে টেনে এনে এটাকে আসলে একটু চেঞ্জ করে দিই। ওয়ান ডট ডট স্টার দিলে হবে না? ওয়ান, হ্যাঁ, ডট ডট স্টার। সো ওয়ান ডট ডট স্টার দিলে বোঝাবে যে এক বা একাধিক। আর যদি শুধু স্টার দেই তাহলে শূন্য বা একাধিক। তো যাই হোক, এটা একটু কষ্ট করে বুঝে নিয়ে এখানে আসলে জিনিসটা টাইপ করা যাচ্ছে না। তো এই যে রিলেশনশিপটা করলাম, এই রিলেশনশিপটাকে বলা হয় এগ্রিগেশন।
আর এগ্রিগেশন আর কম্পোজিশন হচ্ছে ভাই ভাই। কম্পোজিশনের রিলেশনশিপটার জিনিসটা হচ্ছে এরকম, একটা হেড। আর এগ্রিগেশন এখানে অবশ্য এটা এই ডায়মন্ডটা ইউজ না করে আমরা এই ডায়মন্ডটা ইউজ করি। এটাতে ওই লেখাটাও নাই, ঝামেলা কম হবে। তো দুইটা দেখেন, একটা হচ্ছে এগ্রিগেশন, একটা হচ্ছে কম্পোজিশন। এটা হচ্ছে কম্পোজিশন, এটা হচ্ছে এগ্রিগেশন। তো পার্থক্যটা হচ্ছে গিয়ে রিলেশনশিপের টাইপের উপরে, যে রিলেশনশিপটা কতটা স্ট্রং নাকি উইক রিলেশনশিপ। তো যদি স্ট্রং রিলেশনশিপ হয় সাধারণত আমরা কম্পোজিশন ব্যবহার করি, যদি উইক রিলেশনশিপ হয় তাহলে এগ্রিগেশন ব্যবহার করি। যেমন অর্ডার না থাকলে প্রোডাক্ট থাকবে না এমনটা কিন্তু না, তাই না? সো এই জন্য আমরা এখানে এইরকম একটা উইক রিলেশনশিপ রাখতে পারি। আর যদি এরকম হয় যে একটা জিনিস সেটা একটা আরেকটার সাথে খুব ওতপ্রোত ভাবে জড়িত, তাহলে সেটা আমাদের কম্পোজিশন রিলেশনশিপে আনতে হয়। যেমন মনে করেন কোর্স আর হচ্ছে টপিক, অথবা লেটস সে আমরা এখানে প্রোডাক্টের সাথে চিন্তা করি যে রিভিউ। প্রোডাক্ট না থাকলে রিভিউ থাকবে? কি বলেন, প্রোডাক্ট ছাড়া রিভিউ কি সম্ভব? তো প্রোডাক্ট ছাড়া রিভিউ সম্ভব না, এজন্য হচ্ছে গিয়ে এই রিলেশনশিপটাতে আমরা কম্পোজিশন রাখলাম। কিন্তু অর্ডার ছাড়াও প্রোডাক্ট সম্ভব। লেটস সে অর্ডার নাই, প্রোডাক্ট। ধরেন আপনি এরকম একটা সিস্টেম চিন্তা করতেছেন যেখানে অর্ডার করা যায় না কিন্তু প্রোডাক্ট গুলো দেখা যায় অনলাইনে। হ্যাঁ, তুষার বলেন। স্যার, এর গুলার সাইন গুলা মানে কোন দিকে হবে এটা যদি একটু বলেন। হ্যাঁ, যেটার ভিতরে আছে সেইটার মতে এই ডায়মন্ডটা থাকবে। ঠিক আছে, যেমন এই রিভিউটা কি আছে, প্রোডাক্টের ভিতরে আছে, তাই না? তাই ডায়মন্ডটা দিয়েছি প্রোডাক্টে। আবার প্রোডাক্ট গুলো অর্ডারের ভিতরে থাকবে, তাই না? তাই ডায়মন্ডটা দিয়েছি অর্ডারে। সো যেটা ভিতরে থাকবে সেটার দিকে খালি লাইন, আর যার ভিতরে থাকবে সেটার দিকে হচ্ছে গিয়ে ডায়মন্ডটা থাকবে। আর এক্ষেত্রে যেটা হচ্ছে যে যেটাকে ইউজ করা হচ্ছে তার দিকে অ্যারো, আর যে ইউজ করছে তার দিকে শুধু লাইন। সো মোটামুটি এইগুলো। এখন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে স্ট্যাটিক। আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে যদি আপনি এই রিলেশনটা ব্যবহার করেন তাহলে এটার জন্য আর কোনো ফিল্ড বা প্রপার্টি এখানে নাম ধরে আর ডিক্লেয়ার করতে হয় না। ঠিক আছে, মানে আপনি যখন এই ধরনের কানেক্টিভিটিটা ইউজ করবেন তখন আর ভিতরে ফিল্ডের লেভেলে আপনাকে সেই জিনিসটা ম্যানুয়ালি ডিক্লেয়ার করতে হবে না। যেমন আমি এখানে অর্ডারের ভিতরে লিস্ট অফ প্রোডাক্ট আর লিখবো না। ঠিক আছে, এখানে আমি প্রোডাক্টের লিস্ট আর লিখবো না। বড়জোর আমি এখানে হচ্ছে গিয়ে ওই যে মাল্টিপ্লিসিটিটা মেনশন করে দিতে পারি যে ওয়ান ড্যাট ড্যাট স্টার, মানে হচ্ছে এক বা একাধিক থাকবে, এটা দিয়ে লিস্ট বুঝাচ্ছি আমি। ঠিক আছে, কিন্তু এখানে ফিল্ডের মধ্যে আর লিস্ট আমি লিখবো না যখন আমি এই অ্যারো দিয়ে এটাকে কানেক্ট করে দিচ্ছি। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক বুঝাতে আন্ডারস্কোর ব্যবহার করা হয়। আপনি যদি আন্ডারস্কোর দেন কোনো কিছুকে তাহলে সেটা বুঝাবে যে ওটা স্ট্যাটিক।
ক্লাস যদি স্ট্যাটিক হয় তাহলে আপনার ক্লাসের মধ্যে নামটাকেও আপনার আন্ডারস্কোর করতে হবে। আন্ডারস্কোর দিয়ে বোঝানো হয় স্ট্যাটিক। আর অ্যাবস্ট্রাক্ট বোঝানো হয় ইটালিক দিয়ে। তো এই ডায়াগ্রাম গুলো ব্যবহার করা হয় মূলত আপনার ক্লাসের রিলেশনশিপ বোঝানোর জন্য, কোন ক্লাসের সাথে কোনটা ইনহেরিট করছে, কোনটা কোনটাকে ডিপেন্ডেন্সি ইনজেকশন হিসেবে ইউজ করছে, কোনটা কোনটার সাথে কম্পোজিশন রিলেশনশিপ করছে, কি মেথড কি ফিল্ড আছে, কোনটা পাবলিক কোনটা প্রাইভেট, মানে ক্লাসের জিনিসটাকে ভিজুয়ালি রিলেশনশিপ গুলোকে তুলে ধরা। এবং আমরা গতদিন যে দেখেছিলাম অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডায়াগ্রামটা, এখন যদি সেটা আমরা আবার একটু রিভিজিট করি, এটা আমরা দেখেছিলাম, রাইট? তো এখানে কিন্তু দেখেন যে ডায়াগ্রামটা অনেক সিম্পলিফাইড ভাবে আঁকা হয়েছে, ক্লাস ডায়াগ্রাম ব্যবহার করা হয়েছে। এই যে ইনহেরিটেন্স এর অ্যারোটা ঠিক আছে কিনা, কিন্তু এখানে দেখেন আপনার ফ্যাক্টরি, এটা উপরেরটা তো অ্যাবস্ট্রাক্ট, কিন্তু সেখানে কিন্তু ইটালিক দেওয়া হয় নাই, মানে ডায়াগ্রাম আঁকা হয়েছে কিন্তু সব যে আপনার কনভেনশন গুলো সেগুলা কিন্তু ফলো করা হয় নাই। এখানে আবার যদি আসেন তাহলে দেখবেন যে আমাদের যে ডায়াগ্রাম সেটার সাথে অনেকটা মিলছে, কিন্তু জিনিসটা খুব ক্লিয়ার না, দেখি এখানে গেলে পরে বোঝা যায় কিনা। একটু ঝাপসা। আচ্ছা, এখানে আর একটু ক্লিয়ার ভাবে এসেছে। তো দেখেন ওই যে উপরে ইন্টারফেস আমরা দেখেছিলাম লেখা থাকে, নিচে আপনি যদি চান কিছু ইন্টারফেসের মেথড অ্যাড করতে, দেখেন সব কি অ্যাড করেছে, সব কিন্তু এখানে অ্যাড করে নাই। যেমন এই ইন্টারফেস, এটার মধ্যে কিন্তু কিছু নাই, খালি, তাই না? এগুলাতে কিন্তু কোনো ফিল্ড নাই, কিছু নাই, খালি। তো এই যে ডায়াগ্রাম গুলা ইউজ করা হচ্ছে, এই জায়গায় যে ইউজেসটা দেওয়া হয়েছে, যে ক্লায়েন্ট ইউজ করতেছে এটাকে, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিটাকে সে ইউজ করছে। এখানে এক্সটেন্ডটা দেওয়া হয়েছে, একটু উল্টা ভাবে অ্যারোটা আঁকা হয়েছে যদিও। তো কিছু কনভেনশনগত পার্থক্য কোন টুলস ব্যবহার করছেন বা কে ড্র করছে তার উপর থাকে, কিন্তু মোটামুটি কিন্তু বোঝা যায় যদি আপনি বেসিক জিনিসটা জানেন, সিম্বল গুলা যদি আপনার মোটামুটি জানা থাকে। তো আমি এখানে মোটামুটি স্ট্যান্ডার্ড যে সিম্বল সেই সিম্বল গুলোকে ব্যবহার করেছি। সো আপনারা যখন একটা ডিজাইন প্যাটার্ন দেখতে যাবেন, তখন আপনার এই ক্লাস ডায়াগ্রাম জানা থাকলে আপনি দেখা যাবে যে ডিজাইন প্যাটার্নটা বুঝতে পারবেন। এই যেমন এখানে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নটা বোঝা যাচ্ছে। এরকম অনেক ডিজাইন প্যাটার্নই আপনার বুঝতে হলে দেখা যাবে যে আপনার ক্লাস ডায়াগ্রাম বোঝার দরকার আছে। তবে সবার প্রসেস কিন্তু স্ট্যান্ডার্ড না, জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, যেমন দেখেন এখানে আমরা একটা দেখতেছি, এটা কিন্তু আবার অতটা স্ট্যান্ডার্ড না, কিছুটা কিছুটা আছে কিন্তু অত স্ট্যান্ডার্ড ভাবে কিন্তু করা হয়নি। আচ্ছা, যাই হোক, কারো কোনো প্রশ্ন? দেখেন, এনিওয়ান, এনি কোশ্চেন, বোঝা গেছে কিনা? স্যার, ওই যে মেথডের প্যারামিটার লিস্ট যদি অনেকগুলো থাকে তাহলে কতগুলো দেবে, এটা আমি একটু মিস করে গেছিলাম। কতগুলো? এখন আপনার প্যারামিটার সবগুলোই দিতে হবে, ঠিক আছে? এরা করা সম্ভব না যে আপনি প্যারামিটার দুইটা কম দিলেন। যেমন বললাম যে আপনি ফিল্ড হয়তো সবগুলা নাও দেখাতে পারেন, মেথড হয়তো সবগুলা নাও দেখাতে পারেন, কিন্তু প্যারামিটার আপনি দুই একটা কম দিবেন, এটা আসলে আই থিঙ্ক স্ট্যান্ডার্ড না। এটা আপনাকে সবগুলো প্যারামিটারই দিতে হবে, কিন্তু একটা আহ কি বলে, একটা মেথডে অনেক বেশি প্যারামিটার থাকাটা একটা ব্যাড প্র্যাকটিস। ঠিক আছে, পাঁচটার বেশি আসলে ইন জেনারেল থাকা উচিত না। কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমাদের যে রিপোজিটরি বেস ক্লাসটা আছে, ওখানে কিন্তু 6-7টা মনে হয় প্যারামিটার আছে। ঠিক আছে, ওইটা একটা স্পেশাল কেস, বাট ইন জেনারেল যখন আপনি হচ্ছে গিয়ে করবেন তখন খুব বেশি এত প্যারামিটার থাকবে না। তো প্যারামিটার খুব বেশি আননেসেসারিলি করা যাবে না। যদি নেসেসিটি হয় তাহলে করতে হবে। আমাদের ডট নেট ফ্রেমওয়ার্কেও এমন কিছু মেথড আছে যেগুলোর
8-10টা প্যারামিটার আছে, যেমন ডেট টাইমের কনস্ট্রাক্টর বা অন্য আরো কিছু কিছু মেথড আছে যেগুলোর দেখবেন যে ওভারলোড আছে অনেকগুলো। ইনিশিয়াল হয়তো একটা দুইটা প্যারামিটার, কিন্তু বাড়তে 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 আপনার 8-10টা পর্যন্ত চলে যায়, এরকমও কিছু ওভারলোড আছে। তো যাই হোক, যেটা বললাম আর কি, যে আপনাকে করার ক্ষেত্রে বুঝতে হবে যে এই যে এখন আমার একটা মেথড আছে, এটার মধ্যে 7টা প্যারামিটার আছে, এই মেথডটা আমার এখন ডায়াগ্রামে লাগবে কিনা। যদি আপনার মনে হয় লাগবে, তাহলে আপনার 7টাই প্যারামিটার দিতে হবে।